আমি প্রথমেই যে কথাটি বলছিলাম ম্যাডাম, যে শিশুরা এখন পর্যন্ত আমরা দেখছি যে কিছুটা ঝুঁকি মুক্ত হয়তোবা বা সংখ্যায় পরিসংখ্যানে কিছুটা কম রয়েছে, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। আসলে করোনা ঝুঁকি মুক্ত বলা যাবে না, ঝুঁকি একটু কম আছে, কিন্তু শিশুরা তো আসলে এখন বলা হচ্ছে যে বাইরে আসলে এক্সপার্ট ওপিনিয়ন আর কি, এটা কোনো রিসার্চ না বা এভিডেন্স বেস না, মনে করা হচ্ছে যে ইমিউনাইজেশনের একটা রোল প্লে করছে শিশুদের মধ্যে, এটাই। আমরা যদি এভাবে আলোচনা করি ম্যাডাম, এখন আমাদের দেশে যে সকল রোগ হচ্ছে বিশেষ করে শিশুদের, সেটি দিয়ে যদি আমরা একটু শুরু করতে চাই, অন্য কোন কোন রোগে শিশুরা এখন বেশি আক্রান্ত হচ্ছে? আমাদের দেশে আসলে এই সময়কাল, এই সিজনে সবসময় যেটা হয় সেটা হচ্ছে ঠান্ডা, জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, নিউমোনিয়া ডেভেলপ করা, ইভেন একিউট ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমার একটা প্রভাব থাকে। তারপরেও আছে যেমন ডায়রিয়াটা বাচ্চাদের খুব কমন এই সময়ে। যেহেতু আপনি কিছু রোগের কথা বললেন, শিশুরা এই সময়ে যে সকল রোগে আক্রান্ত হতে পারে, আমরা একটু এভাবে আলোচনা করতে চাই। যেহেতু আমাদের চলাচল এখন একটু সীমিত হয়ে গেছে, আমরা যদি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু রোগ সম্পর্কে মানুষকে বলে দিতে পারি, তারা যদি বাসায় বসে শিশুদের পরিচর্যাটি করতে পারেন, যারা এখন কিছুটা জ্বর সর্দি কাশিতে ভুগছে যে সকল শিশুরা, তাদের জন্য আপনি যদি একটু পরামর্শ দিতেন। আসলে যখনই একটু নাক দিয়ে পানি পড়ে বাচ্চাদের ঘুমাতে অসুবিধা হয়, তখন বাবা মারা সবাই বলেন বাচ্চা ঘুমাতে পারে না, খেতে পারে না, খাওয়ার সময় বাচ্চাদের নাক বন্ধ হয়ে যায় যেহেতু। তো এই নাক বন্ধের জন্য আমি বলবো নর্মাল স্যালাইন একটা ড্রপ পাওয়া যায়, এই ড্রপটা যদি নাকের মধ্যে দেওয়া হয় তাহলে নাকটা খুলে যায়, বাচ্চা একটু আরাম ফিল করে। কিন্তু এই জন্য আমরা কিন্তু কোনো নেজাল ড্রপ যেগুলি নাকি ওষুধ হিসেবে পাওয়া যায়, ওই ওষুধগুলি কিন্তু দেওয়ার দরকার নেই, ঔষধ নয় না, শুধু নরমাল স্যালাইন, কারণ নাকটাকে সুদিং করার জন্য। আর যেটা হবে, যেটা খুসখুসে কাশি, ওটাও কমে যাবে, একটু লেবু চা, লিকার চা, যদি একটু বাচ্চা বড় হয় লবণ গরম পানি দিয়ে একটু গার্গল করা। তারপরেও যদি নাক দিয়ে পানি পড়া না কমে, আমরা একটু অ্যান্টিহিস্টামিন যেমন হিস্টাসিন জাতীয় ওষুধ, হিস্টাসিনও না মানে সেট্রিজিন জাতীয় ওষুধ, একটু অ্যান্টিহিস্টামিন যদি দেওয়া হয় কম ডোজে, তাহলে এটা ঠিক হয়ে যায়। কিন্তু আমরা বাচ্চাদের সাধারণত অ্যান্টিহিস্টামিনটা প্রেফার করি না, বিকজ অ্যান্টিহিস্টামিনে সিডেটিভ অ্যাকশন আছে, যাতে করে ছোট বাচ্চাদের বোঝা যায় না ও কি বাচ্চাটা অসুস্থ হয়ে ঘুমাচ্ছে নাকি বাচ্চা ওষুধের জন্য ঘুমাচ্ছে, এই জন্য আমরা প্রেফারেন্সটা কম দিই। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা সেট্রিজিন প্রিপারেশনটা অনেক সময় অ্যালার্জিরও কাজ করে, অ্যালার্জিটা প্রিভেন্ট করে। জি, এছাড়াও কিছু বাচ্চা বা কিছু শিশু যারা আছে যে খুব সামান্য জ্বরে ভুগছেন, অনেক সময় আমরা হয়তো বা বাইরে যেতে পাচ্ছি না, আসলে কোন অবস্থায় চিকিৎসকের কাছে যাওয়া অবশ্যই প্রয়োজন এবং বাসায় কতটুকু অবস্থা পর্যন্ত আমরা শিশুদের পরিচর্যা নিতে পারি জ্বরের ক্ষেত্রে? আসলে সামান্য জ্বর সর্দি কাশিতে ডাক্তারের মানে চেম্বারে আসার দরকার নেই, ডাক্তার চেম্বার অথবা হসপিটালে আসার দরকার নেই, বিকজ জ্বরের জন্য আমরা বলি একটু প্যারাসিটামল সিরাপ খাওয়ালেই চলে। প্যারাসিটামল সিরাপটা আমরা বয়স অনুযায়ী আমরা নির্ধারণ করে দেই, প্লাস হচ্ছে ওজন অনুযায়ী। এখন ওজন বা বয়স অনুযায়ী যেটাই নির্ধারণ করি না কেন, যেমন 3 মাসের বয়সের কম বাচ্চা যদি জ্বর 100-র উপরে হয়, তবে আমরা 0.5 ml পেডিয়াট্রিক ড্রপটা দিতে বলি, 3 থেকে 4 বার দিতে বলি যদি জ্বর 100-র উপরে হয়। আর যদি 3 মাস থেকে 12 মাস পর্যন্ত আমরা 12 মাস না 8 মাস 7 মাস পর্যন্ত আমরা বলি 1 ml 80 মিলিগ্রাম থাকে। আর তারপরে আমরা যেতে বলি 1 বছর থেকে 3 বছর বয়সে 1.5 ml বলি ইন পেডিয়াট্রিক সিরাপ। তো তারপরে আমরা আসলে 250 মিলিগ্রাম করে দিতে বলি, মানে 2 চামচ। এইভাবে আমরা মানে বয়স অনুযায়ী একটু নির্ধারণ করে দেই। এটা যদি জ্বর 100-র উপরে হয়, জ্বর হাতে লাগলো ফিভারিশ, ওটাতে কিন্তু
প্যারাসিটামল দেওয়ার দরকার নেই। অর্থাৎ আপনি বলছেন যে জ্বরটা মেপে নেওয়া উচিত। Yes. জ্বর জ্বর ভাব আমার হয়তো মনে হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে সেটি জ্বর নাও হতে পারে। সবার বাসায় একটা করে অন্তত থার্মোমিটার থাকা উচিত এবং জ্বর মেপে সেই অনুযায়ী শিশুকে প্যারাসিটামল সিরাপটি বা ট্যাবলেটটি যেটি আমরা দিই সেটি খাওয়ানো উচিত। ম্যাডাম, আমরা জানি যে অনেক সময় জ্বরের কিছু খারাপ অবস্থা আছে যখন আসলে চিকিৎসকের কাছে নিতে হয় বা নেওয়া অবশ্যই জরুরি। সেই বিষয়টি শুনবো। একজন দর্শক আমাদের কাছে ফোন করেছেন, দর্শকের প্রশ্ন নেব। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, শুনছি আমরা। আমি থেকে বলছি। জি বলুন। আমি ম্যাডামের কাছে জানতে চাইছিলাম, বাচ্চাদের যে ঠান্ডা লাগে এদের ভিতরে কি ঠান্ডা থেকে কি করোনার কোনো প্রভাব পড়তে পারে, যে বাচ্চাদের সুস্থ কিভাবে রাখবো? জি দর্শক, আপনাকে ধন্যবাদ। উনি আসলে জানতে চাইছেন শিশুদের যদি ঠান্ডা লাগে বা শিশুদের যে অবস্থায় আমরা ঠান্ডাজনিত অনেক রোগের কথাই বলি, তার সাথে করোনার ঝুঁকি রয়েছে কিনা, এরকম ভাবে প্রশ্নটি জানতে চাইছেন। এটা খুব সুন্দর প্রশ্ন। আমি বলবো শিশুদের আসলে এমনিতেও করোনার ঝুঁকিটা কম, তবে করোনার ক্যারিয়ার ট্রান্সমিশনটা কিন্তু করতে পারে। করোনা ভাইরাসের ভাইরাস যদি ইনফেক্টেড হয়ও কিন্তু ট্রান্সমিট করতে পারে। এই জন্য বাচ্চাদেরকেও একটু সাবধানে রাখা উচিত, সবাইকেই সাবধানে রাখা উচিত। প্লাস উনি মনে হয় আরেকটা প্রশ্ন করেছেন যে ঠান্ডা লাগলে আর কি কি করণীয় আছে। করণীয় হচ্ছে একটু খোলামেলা বাতাস, মানে ভেন্টিলেটেড রুমে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে ধুলাবালি কম, ধুলাবালিতে একটু বাচ্চাদের ঠান্ডা লাগে বেশি, ড্যাম্প জায়গায় রাখতে, স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে রাখা যাবে না। বাচ্চাদের যে কাপড় চোপড় যেগুলি সুতির কটন কাপড় চোপড় পরাবেন। এই সময় তো অসম্ভব গরম, এই গরমে কিন্তু বাচ্চারা ঘেমে যায়, ঘামটা কিন্তু শরীরের মধ্যে শুকালে আবার ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য সুতির কাপড় পরানো উচিত। তারপরে হচ্ছে নাকে একটু ড্রপ দেওয়া উচিত নাকটা খোলার জন্য, তাহলেই বাচ্চারা ভালো থাকবে।